আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের রান্নাঘরের মধ্যে রয়েছে ছোট ছোট জাদুর বক্স? আর সেই বক্সের মধ্যে কি থাকে? সেটা হলো মশলা। আচ্ছা, এই মশলার নাম শোনার পর কি মনে হয় যে এই মশলা মানে তো শুধুমাত্র রান্নার কাজে ইউজ করা হয়ে থাকে, এই আদা রসুন পেঁয়াজ। কিন্তু তুমি কি জানো যে এটার মধ্যে রয়েছে ছোট 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 ডাক্তারি গুণ, যেটা তোমার কিছু কিছু রোগ, কিছু ছোট থেকে বড় রোগ সারিয়ে দিতে পারে? তো কি সেই মশলা, তার ইউজ কি কি রয়েছে, বা কি কি তাকে আমরা মশলা বলছি? তো সেই নিয়ে আমাদের আজকের টপিক ক্লাস 8 এর একদম লাস্ট চ্যাপ্টার, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। তো সেখানে আমাদের আজকে পার্ট 2, যেটা পুরোটাই চলবে তোমার মশলার উপর। তাহলে চলো আজকে একদম মায়েদের কি কি কাজ হয় এই মশলা দিয়ে সেটা জানা যাক, যাতে পরবর্তীকালে তোমরা ভালো করে রান্না বান্না করতে পারো। ওকে, তাহলে মশলা ও গাছ। আচ্ছা, একদম প্রথমে তোমাদের বইতে দেখবে কিছু ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া রয়েছে, যেটা থেকে কোশ্চেন খুব একটা আসবে না, প্রথমে বলে রাখি, বাট জানার জন্য একটু পড়তে হবে। ওকে, তো এটা ভালো করে বুঝতে হলে তোমার একটা বইটা, তোমাদের যে ক্লাস 8 এর রয়েছে এটা নিয়ে বসো, আর যেটা পড়াচ্ছি এটা ইম্পর্টেন্ট বলো সেখানেই তোমার লিখে রাখবে খাতাতে, ঠিক আছে? খাতা নিয়ে তো বসতে সবসময় বলি। ওকে, দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন খুব একটা আসবে না, জাস্ট জানার জন্য একটা রিডিং করে দিচ্ছি বইয়ের মধ্যে। ওকে, তাহলে মশলা ও গাছ। তাহলে মশলার মধ্যে তো অনেক কিছু পড়ছে, মশলা পুরো একটা মানে এটার নাম, তার মধ্যে অনেক কিছু, আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে গোলমরিচ, ধনে, প্রত্যেকটা জিনিস তোমার মশলার মধ্যে আসছে। তো সেই মশলাটা কি? ইতিহাসের পাতা উল্টে গেলে দেখা যাবে কি, আহ দেখতে পাওয়া যায় বিদেশিদের কাছে ভারত বললেই রাজা মহারাজাদের হিরে মসলিন এইসব জিনিসের সঙ্গেই ভেসে ওঠে ভারতীয় মশলার অনন্য স্বাদ, গন্ধ আর জাদুর গল্প। ওই যে বললাম, প্রত্যেক রান্নার যে একটা টেস্টি হচ্ছে, একদম চিকেন কষা, বিরিয়ানি, প্রত্যেকের পেছনে তো মশলার মেন দায়ী, তাই না? যদি মশলা না দাও, ধরো না তোমার বাড়িতে এমন রান্না করছে, জল দিলো, তোমার চিকেন দিলো, সবকিছু দিচ্ছে কিন্তু মশলা দিলো না, তাহলে সেই রান্নার কি কোনো মানে থাকবে, কোনো টেস্ট থাকবে? কোনো টেস্ট থাকবে না। তাহলে রান্না ভালো করতে হলে কিন্তু মশলাটা মাস্ট, যার স্বাদ গন্ধ দুটোই আছে, টেস্ট তো রয়েছে। অতীতে রাজা মহারাজাদের কাছে দামি হিরে মণিমুক্তোর সঙ্গে সমান আদর পেত নানান ধরনের মশলা। তাহলে বুঝতে পারছি যে মশলার কতটা গুরুত্ব ওরা দিচ্ছে, কতটা একদম সে মণিমুক্তোর সাথে কম্পেয়ার করে মশলাকে রাখছে। এইসব মশলার হাল হকিকত গোপন রাখতে তারা ছিলেন সদা তৎপর। এবার হ্যাঁ, দেখবে যারা ফুচকা বানায় না, ওদেরকে জিজ্ঞাসা করবে যে দাদা, ফুচকার মধ্যে আপনি কি মেশান, ওরা কিন্তু বলবে না এই যে মশলাটা মেশাই, ওটা কিন্তু ওরা কখনো বলতে চায় না। ওরা এটা গোপন রাখে কেন? কারণ তুমি ধরো জেনে গেলে কি 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 দিলে এগুলো টেস্ট হবে, তুমিও নিজেদের বাড়িতে বানিয়ে নেবে, তাহলে ওর তো ব্যবসা লাটে উঠবে না। তার জন্য ওরা কিন্তু বলে না। তাহলে এরকম কিছু কিছু লোক থাকে যারা ভালো রান্না করতে পারে, এটার পেছনে কি রয়েছে? মশলা। কিন্তু ওই কি মশলা মেশালো ওটা কিন্তু ওরা বলবে না। তো এরাও কিন্তু এরকম মশলাটার গোপন রাখতে চাইতো। এই মশলার খোঁজে কত নতুন নতুন দেশ, নতুন নতুন জলপথের দরজা খুলে গেছে মানুষের কাছে। এবার যখন দেখছে যে মশলা তো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিলে তোমার রান্নার স্বাদ বেড়ে যাচ্ছে, তো তাকে খোঁজার জন্য মানুষ কি করলো, পাড়ি দিল এক জায়গা থেকে অন্য জায়গায়। ফলে কি, নতুন নতুন দেশের, নতুন নতুন জলপথের, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে বিভিন্ন ধরনের জায়গাও কিন্তু আবিষ্কৃত হলো। তো জাস্ট ইন্ট্রোডাকশন, যে তোমাকে বোঝানো হচ্ছে মশলার গুরুত্ব কতখানি। ওকে, ওকে, নেক্সট কি বলছে, গ্রিস আর রোমের যখন জন্মও হয়নি তখন ভারতীয় মশলা সুগন্ধি আর সূক্ষ্ম কাপড় জাহাজে করে যেত মেসোপটেমিয়াম, অ্যারাবিয়া আর মিশরে। এগুলো জাস্ট দেওয়া রয়েছে, যে অনেককাল আগের ইতিহাস এটা দেওয়া রয়েছে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে না। যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে থেকে গ্রিসের ব্যবসায়ীরা দক্ষিণ ভারতের বিভিন্ন বাজারে খদ্দে দিয়ে পড়ে থাকতো। কেন বলতো? ওখানে তারা কি করতো? মশলা কেনার জন্য, কিন্তু মশলা আর অন্যান্য মহার্ঘ জিনিস, ভারতীয় মশলা, সিল্ক আর অন্যান্য জিনিসের জন্য রোম খরচ করতে প্রচুর হতো। জাস্ট রিডিং। ওকে, এবার টুকরো কথা তোমাদের বইয়ের মধ্যে একটা দেওয়া রয়েছে, ছোট পাঠ। এখানের মধ্যে বলছে যে আমাদের ভারতে মশলাটা কে নিয়ে আসলো ইন্ডিয়ার মধ্যে? কেউ তো না একটা মশলা প্রথম আবির্ভাব করলো না। তো এখানে কি করেছে না, ভাস্কো দা গামা, উনি কি ছিলেন, এই যে আমাদের হাইলাইট টার্ম, এটা থেকে এমসিকিউ আছে, আমাদের কোশ্চেন ব্যাংকে দেখবে যে ভারতের মধ্যে মশলা প্রথম কে এনেছিলেন। 1497 সালে সুদূর পর্তুগালের লিসবন থেকে 4টে জাহাজ নিয়ে এশিয়ার মশলার দেশের খোঁজে বেরিয়েছিলেন ভাস্কো দা গামা। তাহলে যখনই তুমি মশলার কথা ভারতের সাথে রিলেট পাবে, তখনই ভাস্কো দা গামাকে কিন্তু মনে করে নেবে, কারণ উনি হচ্ছে আমাদের ভারতে প্রথম মশলার আবির্ভাব করেছিলেন। ওকে, নেক্সট কি বলছে, যে 24,000 মাইল পথ পেরিয়ে
2 বছর পরে দুটো জাহাজ খুইয়ে অবশেষে তিনি ভারতের খোঁজ পান। মাত্র ওই দুটো জাহাজে করেই তিনি যা মশলা আর অন্যান্য দেশে নিয়ে যেতে পেরেছিলেন তাতেই নাকি তার যাত্রার খরচের 60 গুণ বেশি তিনি মানে অর্থ ওই যে সরি 60 গুণ বেশি অর্থ উঠে আসে। মানে যতটা তার এই জার্নিতে খরচ হয়েছে তার থেকে বেশি সে লাভবান হয়ে গেছে, বেশি টাকা পেয়েছে, 60 গুণ বেশি টাকা পেয়েছে। তোমরা হয়তো ভাবছো যে মশলার তো দাম, হ্যাঁ তো ভাবা স্বাভাবিক যে এমন কি হলো যে 60 গুণ বেশি টাকা পেলো যতটা কিনা তার খরচা হয়েছে। তারপর বলছে যে মধ্যযুগে 1 পাউন্ড আদার দাম ছিল কি একটা ভেড়ার দামের সমান, এবং গোলমরিচ ছিল তখনকার যুগের সব থেকে দামি মশলা। এখনো দেখবে কি ওই কাজু বাদাম বলে, এলাচ বলে, এগুলোর দাম অনেক। তো তখনও ওই কি বলা হচ্ছে না, আদার দাম 1 পাউন্ড আদা কিনবে সেটার দাম তোমার হচ্ছে একটা ভেড়ার সমান অ্যামাউন্টের দাম ওর। প্রায় 300 বছর ধরে পর্তুগাল, স্পেন, ফ্রান্স আর নেদারল্যান্ড আর ব্রিটেনের মশলার দেশগুলো দখল নেবার জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে যে ভাস্কো দা গামা তিনি যে জাহাজে করে গিয়েছিলেন, দুটো জাহাজে, তার মধ্যে তিনি কি করেছিলেন, যে পরিমাণ তিনি এই যাতায়াতে ব্যয় করেছিলেন তার 60 গুণ টাকা উঠেছিল, কারণ তখন মশলার দাম ছিল প্রচুর। ওই 1 পাউন্ড আদার দাম একটা ভেড়ার দামের সমান, এতটা ওর তখন মানে চাহিদা ছিল। এখনো যদি মশলার দাম প্রচুরই থাকে, কিন্তু তখনকার দিনে কি কাজে লাগতো এই মশলা। এবার যেটা প্রথমে বললাম যে খাবারের স্বাদ বাড়ায় মশলা, ইটস ওকে, ঠিক আছে এটা বাড়ায়, কিন্তু এর সাথে এর আরো অনেক এক্সট্রা গুণ রয়েছে। আজকের ভিডিওর মধ্যে আমরা যে যে মশলাগুলো সম্পর্কে জানবো প্রত্যেকেরই দেখবে একটা করে অন্যান্য ব্যবহার রয়েছে। প্রথমে থাকবে একদম কি কি কাজে লাগছে রান্নার জন্য, তারপরে এবার আসবে এক্সট্রা ব্যবহার। তাহলে ওটাই বলছে দেখো এবার, যে খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও মশলা সংরক্ষকের কাজও করতো। তোমরা দেখবে বাড়িতে অনেক সময় কি করে, ওই নোনা ইলিশ বিক্রি হয় না, কি করে ওটাকে রাখে, ইলিশ মাছের মধ্যে নুন, মানে নুন দিয়ে অনেকদিন পর সংরক্ষণ করে রাখতে পারে। তো ওটাই কি বলছে যে মশলা শুধুমাত্র তোমার যে স্বাদ বাড়া, নুন হলুদ কাট করে দিবি এটা, একটু নুন দেয় না শুধু হলুদ মেশাচ্ছে কাট। আচ্ছা তাহলে তোমরা দেখবে যে নোনা ইলিশ যেগুলো বিক্রি করে অনেক সময় সংরক্ষণ করে রাখে, ওখানের মধ্যে কি থাকে, হলুদ মিশিয়ে রাখে। তো এটা কি রাখে না, সংরক্ষণ করতে কাজে লাগে। ওকে, তখন তো আর ফ্রিজ ছিল না যেটা বলছে, তাই ঘরে মাংস সংরক্ষণের কাজে মশলা ব্যবহার করা হতো। যেমন এই যে লবঙ্গতে আছে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে লবঙ্গতে কি পাওয়া যায়। তাহলে প্রথম কোশ্চেন ইম্পর্টেন্ট কি, যে মশলাকে আমরা শুধুমাত্র রান্নার কাজ ছাড়াও সংরক্ষণের কাজে ইউজ করতে পারি। এবার সংরক্ষণের জন্য কি কি বলা হয় এগুলো এখানে লেখা রয়েছে দেখো, যে লবঙ্গতে রয়েছে ইউজিনল নামক একটি রাসায়নিক পদার্থ, এবং এটির ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে। তাহলে কোনো খাবারের মধ্যে অনেকদিন রেখে দিলে ছত্রাক জন্মাবে, ব্যাকটেরিয়া জন্মাবে, তাই তো। তাহলে ওই ব্যাকটেরিয়াকে বিনাশ করার জন্য তুমি কিন্তু লবঙ্গ ইউজ করতে পারো, যার মধ্যে কি রয়েছে, ইউজিনল। এটা ইম্পর্টেন্ট। ওকে, এখনকার দিনেও কোনো কোনো দেশে শুয়োরের মাংস সংরক্ষণের জন্য লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে, যাতে করে তাতে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ না হয় এবং সেটাকে আমরা অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারি। ওকে, তখনকার দিনে বাইরের দেশে মশলার অভাবে শীতের জন্য খাবার সংরক্ষণ করতে না পারলে অভুক্ত থাকতে হতো। তবে বুঝে দেখো যে মশলার চাহিদা তাহলে কেন এত বেশি ছিল। তাহলে মশলাকে তখন কিন্তু তারা সংরক্ষণের কাজে ইউজ করতো। ধরে নাও একবার ওরা ওই মাংসটাকে নিয়ে এলো, অনেকদিন পর সেটাকে ইউজ করবে, তাহলে তাকে সংরক্ষণ করার প্রয়োজন। তখন তো ফ্রিজ থাকতো না যে ফ্রিজে রেখে দিলাম আমাদের আজকের মতো, আবার 2 দিন পর ইউজ করবো। তখন কিন্তু এই লবঙ্গ ইউজ করতো, যার ফলে সেখানে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ না হতো। তাহলে এখান থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এবার তোমাদের বইয়ের মধ্যে একটা ছক দেওয়া রয়েছে, যেখানের মধ্যে রয়েছে যে মশলার নাম এই সাইডে, আর ওটা কি মশলা বলতে, যে যেমন ধরে নাও কোনো একটা গাছের মধ্যে কোনোটার ক্ষেত্রে পাতা মশলা হিসেবে ইউজ করা হচ্ছে, কোনোটার বীজ ইউজ করা হচ্ছে, কোনোটার হচ্ছে কাণ্ড। হ্যাঁ, এরকম প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট রয়েছে। হ্যাঁ, এটা প্রত্যেকটা যে একটা গাছ থেকেই নেওয়া হচ্ছে এটা না, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট গাছের ডিফারেন্ট পার্ট নেওয়া হচ্ছে। তো কোনটা ক্ষেত্রে কি নেওয়া হচ্ছে বলে রাখি, যে এটা এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ভিভিআই ফর এমসিকিউ। ওকে, তাহলে 1 নম্বর দেখো রয়েছে কি, দারচিনি।
দারচিনি কি, এগুলো প্রত্যেকটাই তোমার কিন্তু আমি পরে আর একটা একটা টপিক রয়েছে। দারচিনি বলো, লবঙ্গ বলো, গোলমরিচ, এলাচ, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টপিক রয়েছে। তো ওভারভিউ একটা দেখে নাও। দারচিনি যে রান্নার কাজে ইউজ করে দেখেছো, এরকম সেই একটা কাঠ কাঠ মতো থাকে, চিকেনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এই দারচিনিটা কি, তাহলে এটা গাছের ছাল, ছাল থেকে তৈরি হচ্ছে। দারচিনি সম্পর্কে ডিটেলসে বলবো, জাস্ট একটু দেখে নাও উপরে, হ্যাঁ। লবঙ্গ, লবঙ্গ হচ্ছে মুকুল থেকে অপ্রস্ফুটিত পুষ্প মুকুল। তাহলে ফুলের যে মুকুল হয় সেটা পুরো একদম প্রস্ফুটিত হয়নি, মানে পুরোপুরি ফুটে উঠছে না, তার আগে যেটাকে নেওয়া হচ্ছে সেটা তোমার হচ্ছে লবঙ্গ। আচ্ছা, পেঁয়াজ আর রসুন যেটা আমরা ইউজ করি, সেটা গাছের কোন অংশ? সেটা গাছের কন্দ, যেটা কি মাটির নিচে থাকে কন্দ। আচ্ছা, তাহলে ফুল, তাহলে আমার কি গেল, গাছের ছাল থেকেও মশলা পাচ্ছি, গাছের মুকুল থেকে পাচ্ছি, কন্দ থেকে পাচ্ছি, ফুল ফল প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু মশলা পাওয়া যাচ্ছে। ফুল থেকে কি পাওয়া যাচ্ছে, মানে কোনটা ফুল, কোন ফুলটা আমরা মশলা হিসেবে ইউজ করছি? জাফরান, জাফরান নাম শুনেছো? জাফরান, সরি, জাফরান বিরিয়ানি ক্ষেত্রে ইউজ করা থাকে। তো সেটা কিন্তু তোমার কি, না সেটা তোমার হচ্ছে গাছের ফুলের অংশ। নেক্সট কি, গোলমরিচ, এলাচ, লঙ্কা। তোমরা দেখেছো যে লঙ্কা কি ফল, গোলমরিচ হচ্ছে ফল, এলাচ কি ফল, এগুলো হচ্ছে গাছের ফল। আচ্ছা, কোনগুলো পাতা হিসেবে ইউজ করা হয়ে থাকে? নাম শুনেছো ধনে পাতা, তারপরে তোমার হচ্ছে পুদিনা, এগুলো কি, এগুলো হচ্ছে গাছের পাতা, তেজপাতা, পুদিনা, এগুলো। নেক্সট গ্রন্থি কাণ্ড, গ্রন্থি কাণ্ডটা তাহলে কি হয়েছে না, আদা, হলুদ, এগুলো, এগুলো কি থাকে, মাটির নিচে থাকে। নেক্সট খরিত পদার্থ, খরিত মানে সিক্রেশন, মানে যে বার হয় না রেজন, মানে যেগুলো গাছ কেটে কাটলে ওখান থেকে বার হচ্ছে, এটাই গাছ খরিত করছে, ক্ষরণ করছে। তো এটা হচ্ছে হিং, হিং অনেক সময় ঘুগনি রান্নাতে দিয়ে থাকে, বা যে কোনো প্রকার স্পাইসি রান্নার ক্ষেত্রে কিন্তু হিংটা ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি বীজ, তাহলে বীজ থেকে আমরা কি মশলা পাই? বীজ থেকে পাই আমরা এই যে জোয়ান, মৌরি, ধনে, তারপর সর্ষে, পোস্ত, মেথি, এগুলো কিন্তু গাছের বীজ, মানে এগুলো হচ্ছে গাছের বীজ, এবং এগুলো থেকে আমরা মশলা হিসেবে ইউজ করছি। নেক্সট হচ্ছে জায়ফল, জায়ফল ওই একটা ফল থাকে যেটা ওই একই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, স্পাইস রান্নার ক্ষেত্রে ইউজ করা থাকে। ওটা গাছের এটা হচ্ছে যে অন্তর্বীজ, মানে বীজের ভেতরে যেটা থাকে, তা থেকেও কিন্তু তৈরি করে আমাদের জায়ফল তৈরি করা হচ্ছে। নেক্সট, এবার বলছে মশলা আমাদের কি কাজে লাগে। তাহলে এই যে মশলা, এটা তো প্রধান কাজ হচ্ছে রান্নাতে স্বাদ বাড়ানোর কাজ করে থাকে, তাই তো, ভালো টেস্টি স্পাইসি বানাতে কাজে লাগে। তাহলে জল খাবারের স্বাদ আনতে আনতে সাহায্য করে। জল খাবার বলতে কি, যেগুলো বেশি ঝোল থাকে, জল থাকে বেশি। তুমি দেখবে যে কোনো স্যুপ রান্না করো, স্যুপের মধ্যে যদি একদমই কিছু না অ্যাড করো, তাহলে কি সেটা ভালো লাগবে? বা যে কোনো কিছু খাবারে মশলা না হলে কিন্তু খাবারটা একদমই কোনো মান থাকে না। তো জল খাবারের স্বাদ আনতে কিন্তু সাহায্য করে। তারপর নেক্সট বলেছিলাম সংরক্ষণের কাজে, সংরক্ষণ রূপে যেমন আচার, চাটনি ইত্যাদিতে কাজ করে থাকে। এই আচারে ভিনেগার অ্যাড করা হয়ে থাকে সংরক্ষণের জন্য। লালা রসের ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে থাকে। লবঙ্গ, লবঙ্গটা পরে পড়বো আমরা, যে এটা কিন্তু প্রচন্ড হজমে সাহায্য করে থাকে। আদা, হজমে সাহায্য করে থাকে। এরকম প্রত্যেকটা কিন্তু ভাগ রয়েছে। তারপর হচ্ছে মুখগহ্বরকে ক্ষতিকারক জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে থাকে। তাহলে এটা কিন্তু হজমে সাহায্য করছে, মুখের মধ্যে ক্ষতিকারক জীবাণুগুলোকে মানে যে ক্ষতিকারক জীবাণুগুলো থেকে আমাদের মুখটাকে দূরে রাখে, মানে যাতে অনেক সময় কি হয়, মুখের দুর্গন্ধ ওঠে, সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ ইউজ করতে বলে, কারণ সেক্ষেত্রে কি দুর্গন্ধ দূর হয়। এরকম বিভিন্ন কাজ রয়েছে, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট দেখবো একটা একটা করে। একদম প্রথমে আমাদের কাছে কি রয়েছে, গোলমরিচ। দেখো, গোলমরিচ এটা জাস্ট গাছের ফটো দেওয়া রয়েছে, কাঁচা অবস্থায় গাছে কেমন থাকে, এই ছোট একটু গোল গোল মতো হয় গোলমরিচ। মরিচ, মরিচ মানে কি, অনেকে মরিচকে, লঙ্কাকে মরিচ বলে, তাই না, ঝাল, প্রচন্ড ঝাল হয় গোলমরিচ। অনেকে কি হয় না, ঝাল খায় না, তাই জন্য কি এই গোলমরিচ কিন্তু যখন যারা লঙ্কা খায় না তারা এই গোলমরিচ দেয় যাতে খাবারটা ঝাল হয়। তাহলে গোলমরিচ দেখতে পাচ্ছ, ছোট গোল, মরিচ মানে ঝাল, এখান থেকে নামটা এসেছে গোলমরিচ। তো গোলমরিচ হচ্ছে একটি বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। বহুবর্ষজীবী মানে কি, অনেক বছর এরা বাঁচবে, তাই তো, মানে অনেকবার হচ্ছে, একবার দিয়ে মারা গেল এরকম না। লতা জাতীয় মানে লতানো টাইপস থাকবে, মানে একদম স্ট্রেট খাড়া হয়ে থাকবে না, যেমন হচ্ছে তোমার বৃক্ষ, গুল্ম জাতীয় গাছ হয় এরকম না, লতানো গাছ থাকে এটা। গাছে এই যে অন্যান্য গাছে ভর করে বেড়ে ওঠে, দেখতে পাচ্ছ লতানো গাছ পুরোটা দেওয়ালে যদি, বাট একটা আইডিয়া তো হচ্ছে যে গাছটা কিরকম দেখতে। তো নেক্সট বলছে ফল কাঁচা অবস্থায় সবুজ আর পেকে গেলে লালচে রঙের হয়ে থাকে। একদম লাইভ প্রুফ দেখতে পাচ্ছ যে কাঁচা অবস্থায় কিরকম রয়েছে, সবুজ রয়েছে, আর যখন সেটা একটু পেকে গেছে তখন দেখো লালচে খয়েরি রঙের হয়ে গেছে।
শুকিয়ে গেলে পাকা রঙের ফল আরো কালো হয়ে যায়। এখানে কি দেওয়া রয়েছে কোনো কালো? দেওয়া নেই, কিন্তু যখন এই লালচে খয়েরিটা আরো শুকিয়ে যাবে তখন একদম কি কালো রঙের হয়ে যাবে, আর সেটাই মশলা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা যেটা খাই সেটা কিন্তু একদম গাছের পাকা, মানে একদম কাঁচা সবুজ, তারপর লালচে খয়েরি, তারপর একদম এক্সট্রিমে চলে যাচ্ছে, তখন সেটা কালো হয়ে যাচ্ছে ও সেটাকে আমরা রান্নাতে ইউজ করতে পারছি। এবার হচ্ছে রান্নার কাজে মসলা হিসেবে কি ব্যবহার, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে রান্নার কাজে ইউজ করা রয়েছে, অন্যান্য ব্যবহার কি রয়েছে এরকম ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তাহলে রান্নার কাজে আমরা কি করছি, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের কারণেই হিন্দি ভাষী মানুষেরা একে বলে তিখে। তাহলে তিখে কারা বলছে, হিন্দিতে বলা হচ্ছে, কারণ এর স্বাদটা প্রচন্ড তীক্ষ্ণ হয়ে থাকে, প্রচন্ড ঝাল হয়ে থাকে। ওই যে বললাম অনেকে ঝাল খায় না, এটাকে ইউজ করে। এই যে দেখো, যারা রান্নায় লঙ্কা খেতে চান না তারা রান্নায় ঝাল স্বাদ আনতে গোলমরিচ ব্যবহার করেন। তাহলে গোলমরিচ কিন্তু প্রচন্ড ঝাল, একবার খেয়ে দেখো তো, বাড়িতে রয়েছে গোলমরিচ নিশ্চয়ই, রান্না বান্না যেহেতু করা হয়, তো খেয়ে দেখো একদম প্রচন্ড ঝাল। যারা লঙ্কা খায় না তারা এটাকে ইউজ করে। গোলমরিচ গোটা অবস্থায় বা গুঁড়ো করে রান্না ইউজ করা থাকে, যে যেমন পছন্দ করে থাকে, কোনো ক্ষেত্রে সেটা গুঁড়ো করা বা কোনো ক্ষেত্রে সেটা কিন্তু গোটা অবস্থায় থাকে। তীক্ষ্ণ স্বাদের জন্য এই যে বললাম গোলমরিচ প্রচন্ড ঝাল হয়ে থাকে, ঝাল হয়ে থাকে, তো কেন, কিসের জন্য এত ঝাল হয়ে থাকে? তার মধ্যে কি থাকে, পিপেরাইন। পিপেরাইন নামে একটা যৌগ থাকে। এই পিপেরাইনটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো খাতায় যেখানে নোট করছিলে, যে গোলমরিচের মধ্যে পিপেরাইন থাকার জন্যই কিন্তু এটার প্রচন্ড ঝাল হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা কি জানলে, যে গোলমরিচের রান্নায় কি কি উপকার রয়েছে? এক নাম্বার, যে গোলমরিচের মধ্যে স্বাদটা প্রচন্ড তীক্ষ্ণ বা ঝাল, এই ঝালের প্রধান কারণ হচ্ছে তোমার পিপেরাইন। নেক্সট চলো, বললাম কি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে দুটো পার্ট রয়েছে, একটা রান্নার ক্ষেত্রে কি ইউজ রয়েছে, আর সেকেন্ড রয়েছে যে আমাদের অন্যান্য ব্যবহার। এই অন্যান্য ব্যবহারের মধ্যেই, আচ্ছা একদম প্রথমে বলেছিলাম কি যে মশলা মানে শুধুমাত্র রান্নার ক্ষেত্রে ইউজ করা তা নয়, এর আরো কিছু এক্সট্রা গুণ রয়েছে। তো এক্সট্রা গুণটা কি দেখো, কাশি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ব্যথা, তারপর হচ্ছে ডায়রিয়া, বদহজম, গ্যাসের সমস্যায় গোলমরিচকে কাজে লাগে। তাহলে কি কি বুঝলে, যে রান্না ছাড়াও কিন্তু আরো অনেক এক্সট্রা আমাদের যে শারীরিক প্রবলেম, যেগুলো ছোট ছোট, মানে এই যে ডায়রিয়া বলো, তোমার মাড়িতে ব্যথা, হুম, এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি গোলমরিচ ইউজ করতে পারো। মাংস এবং অন্যান্য খাবার যা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই ধরনের খাবারের ক্ষেত্রে গোলমরিচ সংরক্ষণের কাজ করে। তাহলে দেখো তোমাদের এবার থেকে শুরু হচ্ছে কিন্তু কোশ্চেন মানে সলভ করার পার্ট। প্রথমে দিকে কিছু তেমন ছিল না, যখন বললাম খাতা নিয়ে লিখতে, খাতার মধ্যে লিখে রাখবে কোনগুলো, এই ছকটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রচন্ড এমসিকিউ আছে। নেক্সট কোনটা বলেছিলাম ইম্পর্টেন্ট, যে কি কাজে মশলা লাগে, এই আগের এগুলো জানার দরকার নেই আর। আগের মধ্যে শুধুমাত্র এটা একটু লিখে রাখবে যে লবঙ্গতে কি রয়েছে যার জন্য এটা ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করছে, বাকি আর কিছু জানার দরকার নেই। এবার গোলমরিচ থেকে দেখ, প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে গোলমরিচ পাঠ করলে, কারণ এখান থেকে 2 নাম্বার কোশ্চেন প্রচন্ড আসছে। ওকে, যেটা তোমরা এমসিকিউ এই সরি কোশ্চেন ব্যাংক সলভ করলে দেখতে পাবে। তাহলে গোলমরিচের মধ্যে 3টে পার্ট, প্রত্যেকটা মশলায় 3টে পার্ট হবে। প্রথমে ইন্ট্রোডাকশন একটু দেওয়া রয়েছে, তারপরে রান্নার কাজে, তারপর অন্যান্য ব্যবহার। তাহলে এর দেখলে তুমি অন্যান্য ব্যবহার কি রয়েছে, যে এটা আমাদের দাঁতের মাড়ির মানে প্রবলেম, ডায়রিয়া, বদহজম, পেটে গ্যাসের সমস্যা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করে, আর কি সংরক্ষণের কাজে ইউজ করা হয়ে থাকে। এবার আসছে তোমার দারচিনি। আচ্ছা, প্রথমে একদম বলেছিলাম যে দারচিনি কি গাছের ছাল, তাহলে দারচিনি আমরা কি গাছের ছাল থেকে পাচ্ছি। এই যে এটা একটা চিরহরিত উদ্ভিদ, মানে কি সব সময় সবুজ থাকে। দারচিনি গাছের কাণ্ডের ছালের ভেতরের স্তর ইনার বার্ক শুকিয়ে তৈরি করা হয়। তাহলে ছাল থেকে কিন্তু তৈরি করা হচ্ছে, কাণ্ডের ছাল থেকে দারচিনি। দারচিনি দেখতে ওই ছালের মতো, ওই বাদামি রঙের হয়ে থাকে না দারচিনি, এই চিকেন রান্না, মাংস রান্না করার সময় দেওয়া হয়ে থাকে। এই ছালের ধরনের উপর নির্ভর করে 2 ধরনের দারচিনি পাওয়া যায়, মোটা ছাল আর পাতলা ছালের দারচিনি। তাহলে এই যে গাছের তোমার কি রয়েছে না, কাণ্ডর যে ছাল থেকে পাওয়া যাচ্ছে, বা কোনোটা ক্ষেত্রে মোটা, কোনোটা ক্ষেত্রে পাতলা, এই বেসিসে ভাগ করা হচ্ছে। 1 নাম্বার কি তোমার না মোটা ছাল, আর কি 2 নাম্বার পাতলা ছালের দারচিনি। বোঝা গেল? এটা ইন্ট্রোডাকশন পার্টে লিখলে। এই দেখো দারচিনি কিরকম দেখতে রয়েছে, গাছের ছাল থেকে তৈরি করা যায়, প্রত্যেকটা গাছের ছাল থেকে। এই যে এখান থেকে কাটা হবে ইনার বার্ক থেকে, তারপর সেটাকে তোমার হচ্ছে যে রান্নার কাজে ইউজ করা হবে। দেখতে পাচ্ছ, ভালো করে দেখে না, এটা তোমার দারচিনির ছবি দেওয়া রয়েছে, একদম গাছের ছালের মতোই কালার থেকে, দেখতেও গাছের ছাল, দেখেই বোঝা যাবে।
ওকে। আচ্ছা, এটা করার আগে তোমাদের বাড়িতে যে রান্নাঘর রয়েছে ওখান থেকে নিয়ে আসো এগুলো, যাও মাকে বলো যে মা আমাকে দারচিনিটা দেখাও এবার, কারণ ফটোর থেকে তুমি অরিজিনাল দেখতে ভালো পাবে, আর তোমার থেকে তোমার মা এটা বেশি জানে। ঠিক আছে, তো যাও নিয়ে আসো একটা করে দেখো। আর তোর মাকে জানিয়ে দাও যে শুধুমাত্র মশলার ক্ষেত্রে নয়, এগুলো কিন্তু আরো অনেক এক্সট্রা উপকার রয়েছে, তাই তো? মানে পেটের গ্যাস থেকে স্টার্ট করে মাড়ির প্রবলেম প্রচন্ড অনেক আরো তো দেখতে হবে, এটা স্টার্ট। ওকে, তাহলে রান্নার কাজে ব্যবহার কি বললাম, সেকেন্ড পার্ট কি আসবে ইন্ট্রোডাকশনের পরে, আমরা কি কি রান্নার কাজে ইউজ করছি মশলাগুলোকে। দারচিনির নিজস্ব একটা সুগন্ধ আর স্বাদ রয়েছে। নিয়ে আসতে বললাম, এবার শোকো যে স্বাদ রয়েছে কিনা, সুগন্ধ রয়েছে কিনা। এই দারচিনি ছোট ছোট টুকরো করে বা গুঁড়ো করে নানান রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওই যেমন তোমার গোলমরিচকে কেউ কেটে মানে গোটা দেয়, কেউ বেটে দেয়, তো এটা ঠিক সেরকম ছোট ছোট পিস করে কিন্তু রান্নার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। থার্ড পার্ট কি, অন্যান্য ব্যবহার, মানে রান্না ছাড়াও, সরি, হ্যাঁ, রান্নার কাজ ছাড়া আমরা কি কি কাজে এক্সট্রা ব্যবহার করতে পারি। এখানের মধ্যে আসবে কিছু তোমার ডাক্তারি গুণ, যেটা থেকে তোমরা ছোট ছোট প্রবলেম সলভ করতে পারো। তাহলে এখানের মধ্যে কি রয়েছে দারচিনির মধ্যে, দেখো আগেরটা ক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে ইউজ করা হচ্ছিল, এখানেও ডায়রিয়া, বমি বমি ভাব, বমি সর্দিতে দারচিনি থেকে উপকার পাওয়া যায়। এগুলো কারা বলে বলতো, যে এই কাশি হচ্ছে একটু লবঙ্গ খা, এগুলো কারা বলে, এগুলো দেখবে যারা তোমার ঠাকুমা রয়েছে, একটু বয়স্ক রয়েছে, তারাই কিন্তু এগুলো বলে। এখনকার যুগে কি বলবে যে একটা প্যারাসিটামল খেলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, এই হয়ে যাবে, তাই তো? এগুলো বলে সিরাপ কিনে কিনে, এরকম কেউ বলে না যে এটা এটা মানে টোটকা যেগুলোকে বলে, এরকম কিন্তু এখন আর অত বলে না, এগুলো কিন্তু ওই আগেকার একটু বয়স্ক মহিলারাই বলে। তাও যদি আমরা মানি না যে ধর কি বলছে বলো তো, ওষুধ খেয়ে নিয়ে এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিন্তু তারা অ্যাকচুয়ালি জেনে হোক না জেনে হোক তারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতো, কারণ তখন তারা অত মেডিসিন ইমপ্রুভ ছিল না, অত উন্নত ছিল না, তারা তখন এই টোটকাগুলোকে ইউজ করতো, তাই তো? তো এগুলো একটু শুনবে যারা বলে, এগুলো মানে দেখবে খেলে ভালো হয়ে যায়, কিন্তু আমরা শুনি না। ওকে, দারচিনি থেকে উদ্বায়ী তেল পাওয়া যায়, সেটা বাতের ব্যথায় মালিশ করলে আরাম পাওয়া যায়। তাহলে দারচিনির কিন্তু অনেক উপকার রয়েছে, ডায়রিয়ার ক্ষেত্রে ইউজ হচ্ছে, বমি ভাব দূর করছে, প্লাস তোমার বাতের ব্যথা দূর করছে, ওই যে তেলটাকে বার করে, উদ্বায়ী তেল। ওকে, প্রাচীনকালে দারচিনিকে এক অমূল্য মশলা বলে মনে করা হতো। ঐতিহাসিক প্লিনি লিখেছিলেন যে ৩২৭ গ্রাম দারচিনির দাম ছিল এক শ্রমিকের প্রায় ১০ মাসের পারিশ্রমিকের সমান। তাহলে বুঝতে পারছো কতটা দাম ছিল দারচিনির। মানে প্রত্যেকটা মশলার দাম ছিল, কারণ তখন এগুলোকে এইসব কাজে, তখন তো অত ওষুধ ফষুধ ছিল না, তখন তো জড়িপুটি এইসব ইউজ করতো, তখন কিন্তু এইগুলোকে দিয়ে তারা কাজ করতো, তাই জন্য এদের এত দাম। এখন আর দাম নয়, কিন্তু তখন এই একটা, এই কথা গেল ৩২৭ গ্রাম তোমার দারচিনির দাম কত, একটা শ্রমিকের ১০ মাসের। বুঝতে পারছো কতটা বড় একদম টাকা, একটা ১০ মাসের পরিশ্রমিকের সমান তোমার ওই ৩২৭ গ্রাম দারচিনি কিনবে। মানে ওই যদি ৩২৭ গ্রাম দারচিনি কিনতে যায়, ১০ মাসের ইনকাম মানে একদম দিয়ে তারপর কিনতে হবে, প্রচুর দাম। আচ্ছা, এবার আসছে আমাদের হলুদ। হলুদের মধ্যে কি বলছে, হলুদ কি একটা বহু বর্ষজীবী তোমার হচ্ছে যে বিরুৎ জাতীয় উদ্ভিদ। হলুদের বায়বীয় কাণ্ড প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে তার প্রায় সবটাই পাতা দিয়ে ঢাকা, মাটির নিচে কাণ্ডের একটি অংশ কন্দ ধরে। তাহলে হলুদ কি মাটির নিচে দেখে, যেমন হলুদের ফটো। ঠিক আছে, এবার দেখো হলুদ কি বলছে, টার্মেরিক। হলুদ তোমরা তো একদম দেখেছো, অনেকে মুখে মাখো, মেয়েরা ক্ষেত্রে মুখে মাখা হয় হলুদ। তো হলুদের কিন্তু প্রচন্ড এই রান্নার কাজেও রয়েছে, প্লাস এক্সট্রা হলুদের কিন্তু অনেক গুণ আছে। তো অন্যান্য ব্যবহারের মধ্যে হলুদের বেশি গুণ রয়েছে। আচ্ছা দেখো, তাহলে হলুদ কি একটা বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, লতানো কিন্তু নয় এটা। ওকে, হলুদের বায়বীয় কাণ্ড প্রায়, সরি, হলুদের বায়বীয় কাণ্ড প্রায় নেই বললে চলে। তাহলে বায়বীয় কাণ্ড বলতে কি, যেটা বাতাসের মধ্যে ভেসে থাকে, এরকম নেই, জাস্ট দেখো পুরো বিরুৎ জাতীয় একদম, এটা ফুল হয়েছে, আর এখান থেকে তোমার কি পাচ্ছে হলুদ। যেটুকু আছে তার প্রায় সবটাই পাতা দিয়ে ঢাকা, মাটির নিচে কাণ্ডের একটি অংশ কন্দ থাকে। তাহলে বায়বীয় রুট একদম মানে একদম, সরি, বায়বীয় কাণ্ড একদমই নেই, যেটুকু রয়েছে একদম পাতা দিয়ে পুরো কম্প্যাক্ট হয়ে রয়েছে, আর এটা একটা অংশ থাকে যেটা কন্দ থাকে। রান্নার কাজে আমাদের হলুদের কি ব্যবহার করে থাকে, আর ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অন্যান্য ব্যবহার কি, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলোই সেম রয়েছে, সেম হলুদের ক্ষেত্রেও, যে মাটির নিচে হলুদ গাছের হলুদ রঙের যে কন্দ পাওয়া যায়, সেখান থেকে তোমার বাণিজ্যিক হলুদ অর্থাৎ মশলার হলুদ তৈরি হয়। তাহলে হলুদ কোথায় পাওয়া যায়, হলুদ গাছের কন্দ থেকে পাওয়া যায়, যেটা মাটির নিচে থাকে। কন্দগুলোকে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট জলে ফোটানো হয়, এরপর গরম ওভেনে শুকিয়ে নেওয়া হয়, আর তারপরে শুকনো কন্দগুলোকে গুঁড়ো করা হয়, এবং যেটা তোমার রান্নার কাজে হলুদ
হলুদ হিসাবে ইউজ করো, ডালে ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা থাকে। হলুদ না দিলে একদমই সিটে সিটে হয়ে যাবে, তাই না? তো গেল। আচ্ছা, বিভিন্ন সবজি, মাছ, মাংস রান্নায় হলুদের ব্যবহার করা হয়। এছাড়াও মাখন, চিজ, মার্জারিনও ওই হচ্ছে তোমার মাখন মতো একটা জিনিস, আচার আর সর্ষের স্বাদ ও রং আনতে হলুদ ব্যবহার করা থাকে। তাহলে রান্নার কাজে হলুদ না দিলেও একদম মানে মশলার প্রত্যেকটা জিনিসই যদি কোনো একটা না দাও ওই খালি খালি রয়ে যাবে, বাদ বাদ কিছু একটা রয়ে যাবে এরকম। নুন মানে লবণটা একদম মেন, ওটা না দিলে তো কোনো কিছু হবে না। বাট এগুলো যদি তুমি হলুদ না দাও, ভাবো তো হলুদ না দিয়ে ডাল রান্না করছো, কিরকম একটা দেখতে লাগবে না? তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কি অন্যান্য ব্যবহার কি রয়েছে? হলুদের কিন্তু প্রচন্ড এক্সট্রা গুণ রয়েছে, তোমরা দেখবে একদম ইউটিউব খুলে একবার, যে মানে যে কোনো কিছু রোগের ক্ষেত্রে হলুদ কিন্তু প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ফেসিয়াল ফেস প্যাকের ক্ষেত্রে হলুদের গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। এটা আমার থেকে মেয়েরা বেশি যারা জানে সেটাও জানবে, কিন্তু যারা এই ফেস প্যাক ইউজ করে, হলুদের ফেস প্যাক হয় না, কিন্তু এর প্রচন্ড মানে এক্সট্রা গুণ রয়েছে। কি রয়েছে সেটা দেখো এবার। হলুদে কারকিউমিন নামে একটা যৌগ পাওয়া যায়। এই যৌগের উপস্থিতির জন্যই জীবাণুনাশক হিসাবে হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। তাহলে হলুদের মধ্যে কি রয়েছে? কারকিউমিন। এটা আমি একদম হলুদ কালারে দিয়ে রেখেছি, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ওকে, তাহলে কারকিউমিন কার মধ্যে পাওয়া যায়? হলুদ। এটা থেকে বেশি কোশ্চেন এটা আছে যে হলুদের মধ্যে কি পাওয়া যায় যেটা তোমার জীবাণুনাশক হিসাবে ইউজ করা হয়ে থাকে? উত্তর কি হবে? কারকিউমিন। ওকে, আচ্ছা, তাহলে এটা কি করছে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলছে। হলুদ যকৃৎকে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে আমাদের লিভার বা যকৃৎ, এটা যাতে কাজকর্ম ঠিকঠাক হয়, এটার ফাংশন প্রপার রাখার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ক্যান্সার, ডায়াবেটিস, আর্থাইটিস, অ্যালার্জি এবং অ্যালজাইমার রোগের চিকিৎসাতে কারকিউমিন কার্যকারী হয়ে থাকে। তাহলে দেখো, ক্যান্সার পর্যন্ত রোগের ক্ষেত্রেও কিন্তু তোমার হলুদের গুণ রয়েছে। এবার ধরো তোমার ক্যান্সার লাস্ট স্টেজ, সেখানে থেকে হলুদ হেলে কাজ করবে? কিন্তু না, এটা প্রিভেন্ট করতে বা একদম প্রথম ইনিশিয়াল এটা কিন্তু হেল্পফুল হয়ে থাকে। ডায়াবেটিস, যেটা সুগার বলে বেশি পরিচিত, আর্থাইটিস পায়ের রোগ, হুম, তারপরে তোমার অ্যালার্জি, আলজাইমার রোগ যেটা ভুলে যাই, ওই সায়রা মুভি যেটা হয়েছিল। তো তারপরে কি রয়েছে তোমার চিকিৎসাতে কারকিউমিন কার্যকারী হয়ে থাকে। শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে, যে বললাম যে টোটকা, এই টোটকাটা কিন্তু দেখবে যে আমাদের কি করে থাকে, ওই ঠাকুমারা বলে থাকে যে কোথাও মচকে গেছে যে চুন হলুদে লাগিয়ে রাখ, তাহলে কি হয়? সেখানে ব্যথাটা কিন্তু কম হয়। যে শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায়। হলুদে লোহার পরিমাণ বেশি থাকায় বা এফি রয়েছে, এটার জন্য কিন্তু রক্তাল্পতা ভালো করতে কাজে লাগে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি? যখন আমাদের বডির মধ্যে রক্তের অ্যামাউন্টটা কমে যায় তখন তাকে আমরা রক্তাল্পতা বলে থাকি। এবার তুমি যদি হলুদ খাও তাহলে হলুদের মধ্যে এফি বা তোমার লোহার পরিমাণটা বেশি রয়েছে, এবং যার কারণে কিন্তু এটা রক্তাল্পতা থেকে দূরে রাখবে। গবেষণায় দেখা গেছে কি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতেও কিন্তু হলুদ সক্ষম। এবার যখন এটা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করছে, একটা জিনিস মনে রাখবে, এখন তোমরা একদমই ছোট, এত কিছু জানার দরকার নেই, যে কোলেস্ট্রল যখন বলবে সেটা কিন্তু হার্টের সাথে রিলেটেড। যখনই কারো কোলেস্ট্রলের মাত্রা বেশি হবে তখন সেটা হার্টের পক্ষেও কিন্তু ক্ষতি হবে। তাহলে দেখো, এটা হার্টকেও কিন্তু একদম ডিরেক্টলি নয়, ইনডাইরেক্টলিও কিন্তু এটা উপকারে রাখছে, তাই তো? এতটাই পাওয়ারফুল আমাদের এই হলুদ। প্রথমে বললাম হলুদটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে দেখা গেছে কি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। ওষুধ আর বিভিন্ন খাবারের রং আনবার জন্য হলুদের ব্যবহার করা থাকে, এটা তো প্রথমেই বলেছি। তাহলে হলুদের কতগুলো গুণ তুমি দেখতে পেলে এখানের মধ্যে, একদম বিভিন্ন ধরনের চিকিৎসাগত ক্ষেত্রেও কিন্তু হলুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে সব থেকে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কি? হলুদটা। এটা অনেকবার দেখেছি, কোশ্চেন আসছে, কোশ্চেন সলভ করবো যখন পরে তখন দেখতে পাবে। ওকে, নেক্সট তোমার চলো, তাহলে হলুদ কমপ্লিট হলো। এবার হচ্ছে এলাচ। এবার বাড়িতে যাও, মাকে বলো মা হলুদ পড়া হয়ে গেছে আমার, এবার আমাকে দাও এলাচ। এলাচ কি? এই এলাচের দাম কিন্তু প্রচুর, দেখবে বাড়িতে কিনতে যাও যখন প্রচুর দাম থাকে এলাচের। তো এলাচ হলো এক রকমের বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, সেম আগেটার মতো বিরুৎ জাতীয় উদ্ভিদ, লতানো নয় কিন্তু। এর কাণ্ড থাকে মাটির নিচে। এবার এলাচ যেমন দারচিনি দু রকমের হয়েছিল, মোটা আর পাতলা, মানে মোটা আর পাতলা ছাল যেটা, তার মধ্যে হচ্ছে তোমার এলাচের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বড় এলাচ আর ছোট এলাচ, সাইজ অনুযায়ী ভাগ করা থাকে, তাই তো? বড় এলাচ শুকালে তামাটে রঙের হয়ে যায়, আর এই ফলটা এলাচ হিসেবে ব্যবহার করা থাকে। তাহলে বড় এলাচের ক্ষেত্রে যে ফলটা রয়েছে ওটাকে কি করছে না তোমার ওই
মানে কাজে ইউজ করছে, আর কিছু মানে প্রসেস করছে না। কিন্তু ছোট এলাচের ক্ষেত্রে ফলটা কৃত্রিম ভাবে তাপে শুকালে হালকা বাদামি রঙের হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল দিকটা আসছে। আর কোথায় গেল, হ্যাঁ, কৃত্রিম ভাবে তাপে শুকালে হালকা বাদামি রঙের হয়। গাছ থেকে তোলার সময় কেবলমাত্র এলাচের সেই ফলগুলোকে বেছে নেওয়া হয় যেগুলো প্রায় পেকে উঠেছে। পুরোপুরি পাকা ফল নেওয়া হয় না, কারণ পাকা ফল শুকালে সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো, বড় এলাচের ক্ষেত্রে যে ফলটা রয়েছে ওটাকে তোমার ডাইরেক্ট ইউজ করা হচ্ছে, কিন্তু ছোটোর ক্ষেত্রে ওটাকে কি প্রসেস করা হচ্ছে, আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে তোমাকে তাপে শুকাচ্ছে, বাদামি রঙের হচ্ছে, তারপর তোমার ফলগুলোকে বাছছে যেগুলো কি একদম পাকা পাকা রয়েছে। খুব বেশি পাকা নেওয়া হবে না, কারণ যখন সেটা প্রসেস করা হবে তখন সেটা ফেটে যাবে। এই যে তোমার এলাচ, এই শুকনো এলাচ রয়েছে এটা, আর এটা তোমার তামাটে রঙেরটা রয়েছে, আমাদের এগুলোই ইউজ করা হয়ে থাকে। দেখবে এলাচ বাড়িতে রান্নার কাজে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে ছোট দানা দানা থাকে, একবার খেয়ে দেখবে, ওই মুখে নেবে আর ফেলবে। অনেকটা গেছে, প্রত্যেকেরই গেছে আশা করি এলাচের দানা। নেক্সট এবার দুটো পার্ট বলেছিলাম, রান্নার কাজ, অন্যান্য ব্যবহার। তো রান্নার কাজে আমাদের এলাচের কি ব্যবহার রয়েছে দেখো। ছোট এলাচ নানা রকম তরকারিতে, এটা সরি স্বাদ আর গন্ধ হবে, এটা ভুল দেওয়া রয়েছে, স্বাদ আর গন্ধ, স্বাদ আর গন্ধ আনতে এলাচ ব্যবহার করা হয়। পায়েস আর অন্যান্য মিষ্টি খাবারেও এলাচের ব্যবহার আছে। যে কোনো খাবার টেস্টি স্পাইসি ভালো বানানোর জন্য মশলা দরকার। তো ঠিক তেমনই পায়েসের ক্ষেত্রে ওই করা হয়ে থাকে, এলাচ ব্যবহার করা থাকে, তারপরে টেস্টফুল হয়ে থাকে। তোমার বলছে মিষ্টি ক্ষেত্রে, মিষ্টি খাবারের ক্ষেত্রে কিন্তু এলাচের ইউজ করা হয়ে থাকে। এটা গেল তোমার রান্নার ক্ষেত্রে কি ইউজ করা থাকে। সেকেন্ড বলেছিলাম, এবার তোমার উপকারী গুণ কি রয়েছে, তোমার ডাক্তারি ক্ষেত্রে কি ইউজ করা রয়েছে। অন্যান্য ব্যবহারের মধ্যে আসছে যে গ্যাস বা পাকস্থলী সংক্রান্ত পেটের কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমার এলাচ ইউজ করা হয়ে থাকে। দেখো, গ্যাস বা পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যায় এলাচের ব্যবহার রয়েছে। পানের মধ্যে এলাচ দিয়ে খাওয়া থাকে, যেটা হজম করতে হেল্পফুল হয়ে থাকে, হজম করতে সাহায্য করে থাকে। খাওয়ার পরে মুখ শুদ্ধি হিসেবে কিন্তু এটাকে খাওয়া হয়ে থাকে, কিন্তু এর টেস্টটা একদমই ভালো হয় না, খুব বেকার হয়ে থাকে, কিন্তু এটা মুখ শুদ্ধি হিসেবে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বড় এলাচ দাঁতের মাড়ি সবল করে এবং বড় এলাচের দানা ভেঙে খেলে বমি ভাব কমে যায়। তাহলে পেটে যে কোনো প্রবলেমের জন্য, তারপরে খাওয়ার পরে যদি একটু গা গোলায় বমি ভাব লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমার এলাচের ব্যবহার রয়েছে। রান্নার কাজে তো রয়েছে এক্সট্রা, এটা কিন্তু তার গুণ। ওকে, তাহলে এলাচ দেখলে, এবার আসছে তোমার গরম মশলা। এবার মাকে যে বলো যে মা আমার গরম মশলা বানাচ্ছেন, এবার আমার গরম মশলা দরকার। তো সেখানে দেখবে তোমার কোনো কিছু একটা কিন্তু দিচ্ছে না, গরম মশলা আন্ডারে কিন্তু কোনো, এই যে বললাম এলাচ লবঙ্গ এগুলো কি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট চলছে, কিন্তু গরম মশলা অনেকগুলোকে নিয়ে একসাথে বানানো হচ্ছে। তাহলে তুমি যখনই একবারে গিয়ে তোমার মাকে বললে গরম মশলা দাও, তখন কিন্তু তোমাকে ওই একটা এলাচ তুলে দিলে, একটা দারচিনি তুলে দিলে, এরকম কিন্তু নয়, অনেকগুলোকে দিতে হবে। তাহলে গরম মশলা জিনিসটা কি, যেটা তোমার খাবারের স্বাদ আনতে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, এই এতগুলোকে দেখো, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, এই সবগুলোকে একসাথে মিলে কি গরম মশলা বলা হয়। তাহলে কি বললাম, তোমাকে একটা বললে হবে না, এক্ষেত্রে অনেকগুলোকে মিশিয়ে একসাথে দেবে। ওকে, তবে ভারতের বিভিন্ন অঞ্চলে গরম মশলা তৈরির উপাদান অর্থাৎ মশলার পার্থক্য থাকে। নানা রকম তরকারি, মাছ, মাংস ইত্যাদি রান্নায় স্বাদ আর গন্ধ আনতে গরম মশলা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে স্বাদ আনতে কিন্তু গরম মশলা ইউজ করা হয়, বিরিয়ানিতে ইউজ করা হয়। এবার হচ্ছে আদা, ওই হলুদ বলেছিলাম, হলুদের মতো সেম ইম্পর্টেন্ট দিয়ে রয়েছে তোমার আদা। আদারও কিন্তু প্রচুর গুণ থাকে, প্রচুর গুণ থাকে আদার। বাড়িতে দেখবে যে কোনো কিছু প্রবলেম হোক, সর্দি কাশি হোক, কাশি হচ্ছে বলে আদা, আদার রসকা বলে তো, তাহলে আদার কিন্তু অন্যান্য গুণও প্রচুর রয়েছে, ঠিক সেম অ্যাজ ইট ইজ হলুদ। আদা বা জিঞ্জার, চলো, আদা একটি বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, সেম আগে যেমন হচ্ছিল এটাও সেরকম। কাণ্ড এবং কাণ্ড গ্রন্থিকাণ্ড প্রকৃতির মাটির নিচে থাকে, আর আদা গাছের গ্রন্থি কাণ্ডটা শুকিয়ে নিয়ে তৈরি করা থাকে, তাহলে আদাও কিন্তু মাটির নিচে থাকে। এবার এই আদাকে আমরা কিভাবে মশলার কাজে ইউজ করব, যে কোনো রান্নার ক্ষেত্রে, চিকেন রান্না করা হচ্ছে, কোনো স্পাইসি রান্না করা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে আদা ইউজ করা হয়ে থাকে। দেখো, বিভিন্ন রান্নায় পেঁয়াজ রসুনের সঙ্গে আদার ব্যবহার করা হয়ে থাকে, আদা না হলে কিন্তু টেস্ট হবে না। এছাড়াও কোনো কোনো পাউরুটি তৈরিতে আর বেকারি শিল্পেও আদার ব্যবহার রয়েছে, সস তৈরি করার সময় আদা ইউজ করতে। আদাতে কিন্তু রান্নার গুণ প্রচুর। তোমরা এগুলো দেখো, পড়ার থেকে বেশি দেখতে পাবে, জেনারেল নলেজে কি দেখো যে আদা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কি হয়, আদা ইউজ করা থেকে, তোমার বাড়িতে এখন নিশ্চয়ই আদা রয়েছে। এবার নেক্সট কি দেখো, আদা, এই যে গ্রন্থিকাণ্ড আদা একটা,
এবার তাহলে এটা আমরা কি দেখলাম যে আদার কি কি রান্নার ক্ষেত্রে ইউজ করা হয়, যে টেস্ট আনে, স্বাদ বাড়াতে কাজে লাগে, এটাই তো একটা সব মশলার প্রধান প্রাথমিক কারণ। মানে পরীক্ষা যদি মশলা নিয়ে কোনো কিছু আসে, কিছু না লিখতে পারলে একটা লিখে দেবে স্বাদ বাড়াতে কাজে লাগে। আর অন্যান্য ব্যবহারের মধ্যে এই যে যেমন ধরো তোমার আদার ক্ষেত্রে, হলুদের ক্ষেত্রে এই গ্যাস অম্বলটা কিন্তু কমন থাকে, গোলমরিচের ক্ষেত্রে দেখলে তো গ্যাস অম্বল লেখে লিখে দেবে। ওকে, কিছু কিছু কমন থাকে কিন্তু এগুলো প্রত্যেকটা আলাদা করে জানবে। অন্যান্য ব্যবহারের মধ্যে কি বলছে, পেটের অসুখ, আগে যেটা বললাম যে পেটের গ্যাস্ট্রিক কোনো প্রবলেম হলে যেমন তোমার হলুদ খেতে পারবে বলেছিল প্রথমে, তোমার দারচিনি গেল, এখন তোমার হচ্ছে আদা। দেখো পেটের অসুখ, অম্বল, গ্যাসের সমস্যা, কাশি, হাঁপানিতে আদা কার্যকরী। খাওয়ার আগে, বিশেষ করে কি বর্ষাকালে আর শীতকালে আদার কুচি নুন দিয়ে খেলে মুখে খাবার রুচি আসে আর খিদে পারে। আর আদার কুচি তোমার এক্সট্রা একটা গুণ রয়েছে যে যখন সর্দি কাশে তখন দেখবে আদা খেতে বলে, তাই তো, বলে তো। আচ্ছা, তাহলে আদা খেলে কি মুখে রুচি আসে। আসলে আদা খেলে মুখে লালা তৈরি হয়, আর তোমরা তো জানো যে লালা রস খাবার হজম করতে সাহায্য করে। তাহলে আলটিমেটলি প্রধান হেল্প কি করছে, আমার মেন হেল্প কি করছে না, আমার খাবার হজম করতে সাহায্য করছে এবং খিদে আনছে আর মুখে রুচি নিয়ে আসছে। নেক্সট এবার রসুন। রসুন রান্না ছাড়া, রসুন ছাড়া তো চিকেন রান্না বলো, কোনো কিছু ভালো টেস্টি খাবার বলো, একদম বেকার, জিরো, কোনো কিছু হবে না, কোনো টেস্টি আসবে না। তো সেই রসুনও সেম বহু বর্ষজীবী উদ্ভিদ, একবার দিল মারা গেল এরকম না। ওকে, নেক্সট হচ্ছে পেঁয়াজের মতো এরও কাণ্ড কন্দ জাতীয় হয়ে থাকে, সেম পেঁয়াজের মতো। মাটির নিচে পাওয়া যায় রসুন, মাটির নিচে সম্ভব অবস্থান করে থাকে এবং রসুনের কন্দ 6 থেকে 30টা আর ছোট ছোট কন্দের মতো অংশ নিয়ে এক কাছে মিক্সড হয়ে থাকে। এখানে ফটো দেওয়া আছে হয়তো, দেখো। আচ্ছা, এটা তো আলাদা করে দেওয়া রয়েছে, রসুন এক একটা পার্ট রয়েছে, এর মধ্যে অনেকগুলো পুঁতি পুঁতি থাকে ছোট ছোট, এটা জাস্ট রয়েছে, কিন্তু গাছটা দেখালে বুঝতে পারতো যে এগুলো একসাথে মিক্সড করে থাকে কন্দের গুলো গুচ্ছ আকারে। তো সে কি বলছে যে হ্যাঁ, এগুলো হলো রসুনের একটা ছোট ছোট কোয়া। এই যে যেটা দেখো, এটা ভাঙো, এটার মধ্যে দেখতে পাবে যে অনেকগুলো পার্ট রয়েছে, এটা একটা হোল পুরো, মানে এভাবে রান্না করে থাকে। রসুন রসুন ছাড়ানো হয় তাই না, এখানে একটা থাকে, এটা খুবই সাদা সাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না হয়তো, এরকম ছোট ছোট পার্ট থাকে রসুনের মধ্যে, যেটা কি একটা কোয়া বলা হচ্ছে। এই গোটা অংশটা একটা সাদা বা হালকা গোলাপি কাগজের মতো খোসা দিয়ে ঢাকা থাকে। ওই যে সাদা কালারের একটা খোসার মতো ঢাকা রয়েছে, দেখো রসুন ছাড়ালে একদম থাকে না, খুব হাতটা বগে, মানে গন্ধ করে। তো ওইটা কিন্তু সেটা কোয়া বলা হচ্ছে, যেটা একসাথে প্যাকড হয়ে রয়েছে একটা হোয়াইট কালারের কভারিং দিয়ে। ওকে, ওকে। এবার বলবো যে রান্নার কাজে কি মশলা, মানে রান্নার কাজে রসুনকে আমরা কি হিসেবে ইউজ করি। ওকে, রসুন গাছের কন্দটাই রসুন হিসাবে, এটা বন্ধ নয়, সরি কন্দ, কন্দটাই রসুন হিসেবে ব্যবহার করা হয়। মাছ মাংস সহ বিভিন্ন রান্নায় স্বাদ আনতে, বললাম যে চিকেন ছাড়া তোমার একদম, সরি রসুন ছাড়া চিকেন রান্না করো আর খেয়ে দেখো কেমন লাগে, একদম বেকার। কোনো কোনো পাউরুটি তৈরিতে রসুনের ব্যবহার করা থাকে, ঠিক যেমন আদার ইউজ করা হচ্ছিল, তেমন গার্লিক ব্রেড পাওয়া যায় একটা, সেক্ষেত্রে কিন্তু তোমার আদা রসুনের ইউজ করা থাকে। এবার হচ্ছে অন্যান্য ব্যবহার, ওই রান্না ছাড়া আর কি কি তোমার হচ্ছে যে শরীরের ভালো উপকার গুণ করে থাকে, যেমন তোমার হলুদ করলো, আদা করলো, তেমন রসুন কি করে থাকে। দেখো রসুনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য। দেখো রসুনে কি রয়েছে যে অ্যালিসিন, অ্যালিসিন একদম একটা যৌগ থাকে, এই যৌগটা কি করে থাকে, জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। এই যে এই যৌগের জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। রসুন গ্যাস দূর করে থাকে, কাঁচা রসুনের কোয়া খেতে বলে সে গ্যাস হলে, আদার মতোই রসুন গ্যাস দূর করে থাকে। তাছাড়া পাকস্থলীতে উদ্দীপিত করে খাবার হজম করতে সাহায্য করে। আদা রসুন দুটোরই এক্সট্রা কাজ যেগুলো, সেগুলো কিন্তু সেম। ওকে, হৃৎপিণ্ড ও রক্তনালীর নানা সমস্যায় রসুন কার্যকারী এবং রসুনের অ্যান্টিসেপটিক পচন নিবারক ভূমিকাও রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা মশলাই যেগুলো এক্সট্রা রয়েছে, ধরে নাও আদার ক্ষেত্রে হলো, রসুনের ক্ষেত্রে, এদের কি রয়েছে না তোমার খাবার হজম করা, যে পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলোর ক্ষেত্রে কিন্তু মশলার খেয়ে বেশি গুরুত্ব রয়েছে এদের। আদা খেতে বলেছিল গ্যাস্ট্রিক ক্ষেত্রে, তোমার রসুনের ক্ষেত্রে বলছে যে এর খাবার হজম করার ক্ষমতা রয়েছে, এদের কিন্তু এক্সট্রা সাইড গুণ এগুলো, মানে পরীক্ষায় কিছু না মনে থাকলে এগুলো কিন্তু তোমার কমন জিনিস থাকবে, এগুলো লিখে আসবে, একদম ছেড়ে দিয়ে আসবে না। তো তাহলে আমাদের আজকের মশলা এখানেই কমপ্লিট, যেখানের মধ্যে আমরা কি কি দেখলাম। একদম প্রথমে স্টার্ট হয়েছিল তোমার কি না গোলমরিচ, নেক্সট তোমার আসছিল দারচিনি, তারপর হলুদ, আর তারপর হচ্ছে তোমার আদা, গরম মশলা মাঝে গেছে, রসুন, আর এটা দিয়ে আমাদের আজকে কমপ্লিট। ওকে, তাহলে এই যে তোমাদের ক্লাস 8 এর মশলার পার্টটা ছিল, ওই রান্নাঘরের জাদুঘর, যেটা না হলে একদম রান্না বেকার, কোনো কিছু রান্নার কোনো স্বাদ থাকবে না, সেই মশলার পার্টটা আছে কমপ্লিট হলো। এই চ্যাপ্টারের একটাই লাস্ট পার্ট হবে, যে তোমাদের ক্লাস 8 এর
জীবন বিজ্ঞানের পার্ট একদম টাটা হয়ে যাবে। নেক্সট পার্টে রয়েছে আমাদের ঔষধি কাজ সম্পর্কে, সেটা দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে ভিডিও পর্যন্তই। আর ভিডিওটা দেখার এতটার জন্য থ্যাংক ইউ। আর বলেছিলাম যেটা যে রান্নাঘর থেকে নিয়ে আসো, ওগুলো যদি নিয়ে এসে দেখো তাহলে ব্যাকে দিয়ে আসো, তো মা পিটুয়ে দেবে। ওকে, তাহলে কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করে দিতেই পারো একটা, আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ, আজকের ভিডিও এ পর্যন্ত। বাই।